ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দশম শ্রেণীর একটা উল্লেখযোগ্য প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম এই বিষয়ে আজকে আমি একটা বিস্তারিত পয়েন্ট সহকারে ব্যাখ্যা করব। আশা করি তোমরা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো আসবে তোমরা খুব সহজেই সেই প্রশ্নগুলো কিন্তু উত্তর করতে পারবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম। এই নামের মধ্যে কিন্তু আমাদের প্রাবন্ধিক কিন্তু একটা বার্তা দিচ্ছে। সেই বার্তাটা কি? হারিয়ে যাওয়া। কি হারিয়ে গেছে আমাদের জীবন থেকে? কালি কলম, তার মানে রংটা মুছে গেছে। বর্তমানে দেখবে এই কালি কলমের পরিবর্তে আজকে আমরা বল পেন ব্যবহার করছি। তোমরা প্রত্যেকের হাতেই দেখো একটা করে বল পেন রয়েছে, আছে তো শুভ? হ্যাঁ। তো এই যে আমরা বল পেনটা ব্যবহার করছি, তার মানে কি আমাদের এই কালি কলম একটা সময় কিন্তু অনুষ্ঠানের মতো ছিল। এগুলো অ্যারেঞ্জ করা, ম্যানেজ করা একটা অনুষ্ঠানের থেকে কোনো অংশ কম ছিল না। কিন্তু বর্তমান দিনে আধুনিক সভ্যতার ছোঁয়া পেয়ে এগুলো যেন দিন দিন লুপ্ত হয়ে যাচ্ছে। আর আমাদের প্রাবন্ধিক সেই বিষয়টাকেই কিন্তু তোমার কি করেছে বলতো? শৈশবের স্মৃতিচারণা করেছেন। তো এইরকমই একটা বিষয়বস্তু নিয়ে কিন্তু আমাদের এই প্রবন্ধটা কিন্তু লেখা হয়েছে। তো সর্বপ্রথম বলি, আমাদের এটা লিখেছেন শ্রীপাল। কি বললাম? শ্রীপাল ওরফে নিখিল সরকার। এই নিখিল সরকার এটা হচ্ছে ওনার প্রকৃত নাম। নিখিল সরকার এটা প্রকৃত নাম, আর শ্রীপাল এটা হচ্ছে ছদ্মনাম। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর এটা নেওয়া হয়েছে কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই। তার মানে এইটা হচ্ছে টোটালটা হচ্ছে উৎস। আর এই প্রবন্ধে আমরা দেখতে পাই যে আমাদের লেখক বা প্রাবন্ধিক শৈশবের স্মৃতিচারণা করেছে। তা আমরা এই বিষয়টাকে পয়েন্ট সহকারে একটু বোঝার চেষ্টা করি। প্রথম পয়েন্ট, 1 নম্বর, দেখো আমরা এই বইটা যখন খুলবো, বইয়ে কিন্তু আমাদের এই প্রথমে কিন্তু অফিসের একটা ঘটনা আছে। তো সেই বিষয়টাকে আমরা কি করব? দেখো, প্রথমেই বলা আছে কথায় বলে। কথায় বলে, কথায় কি বলে? কালি, কলম, মন, লেখে 3 জন। তাহলে এখানে প্রশ্ন, কথায় বলে, কথায় কি বলে? কালি, কলম, মন, লেখে 3 জন। তার মানে কি কালি থাকলে কলম আছে, আবার কলম যদি থাকে আর মন যদি না থাকে তাহলে কি লেখা হবে? নিশ্চয় না। তো এখানে ঠিক সেটাই প্রাবন্ধিক কিন্তু বলেছে। লিখতে গেলে 3টেরই প্রয়োজন। যেমন আমরা ভালো ছাত্রছাত্রীদের একটা বার্তা দিই যে সফলতা পেতে গেলে ইচ্ছা, পরিশ্রম আর জেদ, এই 3টেই যেমন দরকার, ঠিক সেই রকমই লিখতে গেলেও কালির দরকার, কলম দরকার, আবার অবশ্যই মাইন্ড অর্থাৎ মন ঠিক থাকতে হবে। কালি কলম দুটোই আছে কিন্তু মন ঠিক নেই তাহলে কিন্তু হবে না। তো এবার এই যে লেখক একটা অফিসে কাজ করেন, সেটা কিসের অফিস? সেটা হচ্ছে লেখালেখির অফিস। তো এটা লেখালেখির অফিস বলছি, কিন্তু ব্যাড লাক, দুর্ভাগ্যবশত সেখানে কারো হাতে কলম নেই। সবার সামনে রয়েছে একটা চারকোনা একটা কি বলতো? কম্পিউটার। জাস্ট আমি বোঝাতে চাইলাম। আর তার সামনে এখানে রয়েছে একটা কিবোর্ড। আর এগুলো ধরে না এক একটা, এগুলো হচ্ছে এক একটা সুইচ বা বোতাম। আর এই বোতামের উপরে ছাপা রয়েছে কি? হরফ। তাহলে প্রতিটি বোতামে ছাপা রয়েছে হরফ। আর এভাবেই ওরা কিন্তু কি করছে? টাইপ করছে, আর যেটা টাইপ করছে সেটা কিন্তু এখানেই ফুটে উঠছে। ওকে, এইভাবে কিন্তু সেখানে লেখালেখি চলছে, কিন্তু আমরা এটাকে লেখালেখির অফিস বলছি, কিন্তু বাস্তবে কে কলম দিয়ে লিখছে না, সে সবাই কি করছে? কম্পিউটারের মাধ্যমে লিখছে। তো এখানে লেখকই একমাত্র কলম নিয়ে যেতেন। আমাদের প্রাবন্ধিক তিনি একমাত্র কলম নিয়ে যেতেন। বাই চান্স বা বাই মিস্টেক তিনি যদি কোনোদিন কলম নিয়ে যেতে ভুলে যেতেন তাহলে তিনি সেখানে কারো কাছে না কলম চাইলে ঠিক মতো কলম পেতেন না। যদিও বা পেতেন সেটা হচ্ছে আগাল ভোতা, মানে সেটাতে লিখে সুখ পাওয়া যায় না। আর এভাবেই আমরা দেখতে পাই আমাদের প্রাবন্ধিক সেদিনকার কাজ দায় সারাভাবে করতেন। দায় সারাভাবে সেই দিনের কাজটা কোনো রকমে করতেন। এর জন্য এই বাংলা একটা প্রবাদ আছে। প্রবাদটা কি?
কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। বাংলা একটা চালু কথা ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এই প্রবাদটা কিন্তু এখানে আছে। এখানে বলে দিই, এটা কিন্তু এক ধরনের একটা প্রবাদ, এটা কিন্তু আমরা প্রত্যেকেই মনে রাখবো, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের মোটামুটি লেখকের অফিসের ঘটনা। দেখো আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গ্রামের ঘটনা, অর্থাৎ লেখক যে গ্রামে থাকতেন সেই গ্রামের ঘটনা। তাহলে লেখক হচ্ছেন প্রথমত গ্রামের ছেলে, এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। তো লেখক স্মরণ করছে যদি 50 থেকে 60 বছর আগে কোনো অজপাড়া গায়ে যদি জন্মাতেন। অজপাড়া মানে কি বলতো? পিছিয়ে পড়া যে গ্রাম হয় না, সেটা। অজপাড়া গায়ে যদি জন্মাতে, তাহলে তুমি সেখানে দেখতে পেতে যে সেখানকার মানুষরা কিভাবে কলম তৈরি করতো। কলমটা তৈরি করতো কিভাবে? একটা রোগা বাঁশের কঞ্চি কাটতো, একটা রোগা বাঁশের কঞ্চিকে কেটে আগালটাকে সূচালো করতো, ঠিক আছে? আর আগালটাকে শুধু সূচালো করলেই হবে না, এমন ভাবে সূচালো করতে হবে যেন কালিটা যেন চুইয়ে না পড়ে, সেই জন্য বড়রা শিখিয়ে দিয়েছিলেন। তাহলে এখানে প্রশ্ন আসতেই পারে, তো বড়রা শিখিয়ে দিয়েছিলেন কি কলম শুধু সূচালো করলেই হবে না। তাহলে বড়রা এখানে কি শিখিয়ে দিয়েছিল? যে কলম শুধু সূচালো করলেই হবে না, এটাকে এমন ভাবে সূচালো করতে হবে যাতে কালি একসঙ্গে চুইয়ে না পড়ে। আর আমাদের ছেলেবেলায় লেখার পাত বলতে ছিল কলা পাতা। আমরা এখন কিসে লিখছি? খাতায়, তাই না? খাতায়, ডায়েরিতে। দেখো আমাদের জন্য কত রকম ভ্যারাইটি অপেক্ষা করছে, কিন্তু সেই সময় মানুষ কলা পাতায় তাদের কি করতো? হোম ট্যাক্স। আর সেই খাতাটা যখন স্যারকে দেখাতাম, স্কুলের স্যারকে, তখন তিনি কোন রকমে আড়াআড়ি ভাবে, মানে ভালোভাবে খাতাটা না দেখে আড়াআড়ি ভাবে খাতাটা দেখে আমাদের দিকেই ছুঁড়ে ফেলে দিতেন। তখন আমরা কিন্তু সেটা রাস্তায় ফেলে দিতে পারতাম না এই কলা পাতাটাকে। কেন বলতো? কারণ এই কলা পাতাতে লেখা আছে তো, ক, খ, এরকম তো লেখা থাকতো, আমরা তো হোম ট্যাক্স করতাম। এবার এগুলো যদি রাস্তায় ফেলে দিই, তাহলে তো কলা পাতা তো গরু খেয়ে নিবে, ওরা তো অবুঝ প্রাণী। তাই অক্ষর জ্ঞানহীন লোকে বলে অক্ষর জ্ঞানহীন লোকে বলে যে ক অক্ষর গোমাংসের সমান, তাই গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। সেজন্য আমরা এই কলা পাতাটাকে নদীতে গিয়ে ছুঁড়ে ফেলে দিতাম। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। এবার চলো আমরা 3 নম্বর পয়েন্টটাকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো আমাদের 3 নম্বর যে পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে কালি তৈরির পদ্ধতি। তার মানে আমরা একটু আগে দেখলাম কলমটা কিভাবে তৈরি করতাম, এবং এবার আমরা দেখবো যে কালিটা কিভাবে তৈরি করা হতো। দেখো কালি তৈরির এখানে কিন্তু দুটো পদ্ধতি রয়েছে। এক হচ্ছে প্রাচীন পদ্ধতি, তার মানে এটা অনেক পুরনো দিনের একটা পদ্ধতি, আর একটা ছিল আমাদের সহজ পদ্ধতি। তো আমরা চলো দুটো বিষয়কে আগে জানি। প্রাচীন পদ্ধতির মধ্যে ছিল তিল ত্রিফলা, শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। মসি মানে কি? মসি মানে হচ্ছে কালি। তার মানে দোকানদারের কাছে যখন আমরা যাই, দোকানদার আমাদেরকে বলে না কালারের গ্যারেন্টি দেয়। দেখবে আমরা যখন দোকানদারকে গিয়ে প্রশ্ন করি, দাদা এই জামাটার কালার উঠে যাবে না, তখন দোকানদার আমাদেরকে কি বলে আশ্বস্ত করে? কালার গ্যারেন্টি, আপনার জামা ছিঁড়ে যাবে কিন্তু কালার উঠবে না। ঠিক সেরকমই এখানেও ছিল। তাহলে এখানে তিল আছে, ত্রিফলা মানে কি? হরতকি, আমলকি আর বহেরা, আর কি শিমুলের ছাল আর ছাগলের দুধ, এগুলোকে সবকে একসঙ্গে মিক্স করে লোহার পাত্রে বাটার পরেই যে কালিটা পাবে সেটাই ছিল প্রাচীন পদ্ধতি। এবার দেখো আমাদের কাছে তো এত কিছু নেই, আমরা এত কিছু পাবো কোথায়? সেজন্য আমরা সহজ পদ্ধতি অ্যাপ্লাই করতাম। সহজ পদ্ধতিটা কি?
আশা করি গ্রাম বাংলায় আগেকার দিনে কাঠের উনুনে রান্না হতো, আর কড়াইয়ের নিচে বেশ কালি জমতো, এটা আমরা প্রত্যেকেই জানি। এবার সেই কালিটাকে আমরা লাউ পাতা দিয়ে ঘষে ঘষে তুলতাম। লাউ পাতা দিয়ে ঘষে ঘষে তোলার পরে একটা পাথরের বাটিতে রাখতে হতো, ঠিক আছে? পাথরের বাটিতে রাখলাম। এবার রাখার পরে যারা ওস্তাদ, মানে কালি তৈরি করতে যারা ওস্তাদ, তারা কি করতো, ওই রঙে হরতকি মেশাতো। আবার কখনো মাকে দেখেছি যে আতপ চালকে মানে ভেজে বেটে পুড়িয়ে ওখানে দিত, আতপ চাল ওখানে দিত। আর এভাবেই আমরা দেখেছিলাম যে কালি তৈরি করতো। এছাড়াও তারা একটা লোহার খুন্তিকে গরম করতো, আর খুন্তি করার পরে সেই বাটিতে ছাকা দিত, আর সাথে সাথে কি হতো, টকবক টকবক করে ফুটে উঠতো। আর তারপরে আমরা ন্যাকড়ায় ছেঁকে নিয়ে মাটির দোয়াতে সেই কালিটাকে রেখে দিতাম। দেখো, এটাতে কোনো ভেজাল নেই, শর্টকাট নিয়ম। তাই এটা হচ্ছে কালি তৈরির পদ্ধতি। তো আশা করি তোমরা এই কালি তৈরির পদ্ধতিটা বুঝতে পেরেছো, তোমরা বাড়িতে অ্যাপ্লাই করে দেখবে, খুব সুন্দর কালি হবে। চলো এবার আমরা পরবর্তী পয়েন্টে চলে যাব। এবার আমরা চলে আসবো 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে কি বলছে, লেখকের ভাবনা। তার মানে লেখক কিন্তু কিছু কল্পনা করছে। কল্পনাটা কিরকম, যেমন আমরাও অনেক সময় কল্পনা করি যে আমার জন্ম যদি ভারতে না হয়ে দুবাইয়ে হতো, কিংবা আমেরিকায় হতো, কিংবা লন্ডনে হতো, সেখানে গিয়ে আমি রাজার মতো দিন যাপন করতাম। এই যে আমরা যেমন একটা কল্পনা করছি, ঠিক সেরকমই এখানে কিন্তু আমাদের লেখক কিন্তু কল্পনা করেছে। লেখক কি বলছে দেখো, উনি বলছেন আমার জন্ম ভারতে না হয়ে কোথায় হতো, মিশরে। আবার বলছে তিনি যদি বাঙালি না হয়ে যদি ফিনিশিয়ান বা সুমেরিয়ান হতেন, ফিনিশিয়ান বা সুমেরিয়ান হতেন, তাহলে কি করতে জানো, নীল নদের তীর থেকে নলখাগড়াকে কুড়িয়ে নিয়ে এসে কলম বানাতেন, নলখাগড়া কুড়িয়ে নিয়ে আসতেন, আর সেটাকে ভোতা করেই তোমার কি করতো, তুলি বানাতো। আবার বলছে আমি যদি ফিনিশীয় হতাম, তাহলে আমি বন প্রান্ত থেকে একটা হাড় কুড়িয়ে নিয়ে আসতাম এবং সেটা দিয়ে কলম বানাতাম। মানে আবার তিনি কল্পনা করছেন আমি যদি স্বয়ং রোম সাম্রাজ্যের অধীশ্বর জুলিয়াস সিজার হতাম, তাহলে স্টাইলাস, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম স্টাইলাস, এটা কিন্তু মনে রাখতে হবে। কলম সেদিন খুনি হতে পারত বই কি, কারণ এই কলম যেমন মানুষের জীবন গড়ে দেয়, তেমন কিন্তু আবার মানুষের জীবন কেড়ে নেয়। সেটাই কিন্তু আমরা কিন্তু এই প্রবন্ধে কিন্তু সব শেষে জানতে পারি যে কলম মৃত্যুর কারণ হয়ে পর্যন্ত দাঁড়াতে পারে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্ট। চলো আমরা পরের যে পয়েন্টে আছে সেখানে আমরা দেখতে পাই যে লেখক বেশ কিছু প্রসঙ্গ তুলে ধরেছে যেগুলো বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে না, তার মানে অনুশোচনা করছে। কিরকম, যেমন খাগের কলম, এটা কিন্তু আর বর্তমানে দেখা যায় না, একমাত্র সরস্বতী পুজোর সময়তেই দেখা যায়, ঠিক আছে? আর চীনারা সারা জীবন তুলিতে লিখে এসেছেন, আর কাচের দোয়াতে কালির বদলে সেখানে দুধ থাকে। পালকের কলমও এখন আর দেখা যায় না। এই পালকের কলমের নাম হচ্ছে, ইংরেজি নাম হচ্ছে কুইল। এর জন্য লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে একটা কথা বলতেন, বাবু কুইল ড্রাইভার্স। এটা কে বলতেন, লর্ড কার্জন। কাদের বলতেন, বাঙালি সাংবাদিকদের, বাবু কুইল ড্রাইভার্স। এই কথাটা কিন্তু তিনি বলতেন। কিন্তু আশ্চর্য, আজকে অবলুপ্তির পথে, আজকাল কিছু নেই, সব যেন একে একে হারিয়ে যাচ্ছে, জীবন থেকে যেন জীবনের রংটা যেন মুছে যাচ্ছে। তাই কবির কিন্তু এখানে একটা আত্ম অনুশোচনা কিন্তু এখানে ফুটে ওঠে। কলম তো দূরের কথা, সেখানে একটা কোনো কিছুই দেখা যায় না, সব টেবিলে সাজানো রয়েছে, সেগুলো হচ্ছে সেসব ফাঁকি। কলম আজকে যেন মানুষের
ফটোগ্রাফিতে স্থান পেয়েছে, জাদুঘরে স্থান পেয়েছে, তাই কবি কিন্তু এখানে আফসোস করছে। কিন্তু একটা সময় ছিল কলম আজকে এতটাই সস্তা হয়ে গেছে, প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা হচ্ছে কলম বিক্রি করা। ঠিক আছে। আবার একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন যে চৌরঙ্গীর পথে গিজগিজ করছে ফেরিওয়ালা, চৌরঙ্গীর পথে গিজগিজ করছে ফেরিওয়ালা, তাদের মধ্যে 3 জনের মধ্যে একজনের পেশা ছিল কলম বিক্রি করা। আর পণ্ডিত মশাই কানে কলম গুজে রাখার জন্য বিখ্যাত ছিল। আর দার্শনিক আমরা তাকেই বলি যিনি কানে কলম গুজে দুনিয়া খুঁজেন। আর ছেলেবেলায় দারোগা বাবুকে দেখেছিলাম পায়ের মোজায় কলম গুজে রাখতেন। আবার কিছু কিছু যুবকদেরকে দেখেছিলাম তারা কাঁধের ছোট্ট পকেটে কলম রাখতো। আবার দিদিদেরকেও দেখেছিলাম যে তারা মাথার খোপাতে কলম রাখতো। এর জন্য কে একজন চেঁচিয়ে উঠে বলেছিল, ও দিদি তোমার খোপায় কলম। এই যে কথাগুলো বলেছে এগুলো সবই কিন্তু এখানে কিন্তু আমাদের এগুলো অবজেক্টিভ প্রশ্নের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। এবার আমরা ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস সম্পর্কে জানবো। তার আগে দু একটা কথা, এই ফাউন্টেন পেনের বাংলা নাম হচ্ছে ঝর্ণা কলম। এই নামটা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কি দিয়েছে বললাম? রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই ফাউন্টেন পেনের আদি নাম হচ্ছে রিজার্ভার পেন। আদি নাম রিজার্ভার পেন। তো এই ফাউন্টেন পেন জন্ম হলো কিভাবে? এই ফাউন্টেন পেনের জন্মদাতা হচ্ছেন লুইস এডিসন ওয়াটারম্যান। লুইস এডিসন ওয়াটারম্যান, ইনি কিন্তু এই ফাউন্টেন পেনের জন্ম দিয়েছিলেন। কেন দিয়েছিলেন, কিভাবে দিয়েছিলেন, সেই জন্ম ইতিহাসটা এবার আমি তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, লুইস এডিসন ওয়াটারম্যান ছিলেন একজন ব্যবসায়ী। তিনি ব্যবসা যেহেতু করতেন তাই তিনি তার সাথে কালি কলম নিয়ে বেরোতেন। একদিন এক ব্যবসায়ীর সঙ্গে কিছুটা চুক্তিপত্র সাইন করা হয়েছে, ঠিক এমন সময় দোয়াত উবুর হয়ে উল্টে পড়ে যায়। ঠিক তৎক্ষণাৎ তিনি কি করলেন, কালির সন্ধানে পুনরায় ছুটলেন। কিন্তু কালি নিয়ে ফিরে এসে দেখেন যে ওই ব্যবসায়ী অন্য একটা ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র করে ফেলেছেন। তখনই কিন্তু বিমর্ষ হয়ে ওয়াটারম্যান প্রতিজ্ঞা করেন যে এর একটা বিহিত করতে হবে। ঠিক যেমন একটা হিন্দিতে একটা গান আছে, ঠুকরাকে মেরা পেয়ার আব ইন্তিখাম দেখেগি। এই যে একটা গানটার মানেটা কি, যে তুই আজকে আমাকে অবহেলা করলি, তোকে এর যোগ্য জবাব দেব। ঠিক সেই রকমই আমরা দেখেছিলাম যে লুইস এডিসন ওয়াটারম্যান তারই ফলস্বরূপ এই ফাউন্টেন পেনের জন্ম দিল। ঠিক আছে, তো আমরা মোটামুটি এগুলো দেখলাম। এবার আমরা দেখব লেখক প্রথম ফাউন্টেন পেন কিনতে গেছিলেন তার একটা অভিজ্ঞতা। আমাদের এই লেখক ছিলেন কিন্তু কালি কলমের ভক্ত, কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে তিনিও যেন এই যন্ত্র সভ্যতার কাছে মাথা নত স্বীকার করেছেন, বাধ্য হয়েছেন। তো এখানে ঠিক সেটাই, দ্বিতীয় মহাযুদ্ধের পর, তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কলকাতার একটা নামি দোকানে, কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে তিনি কিন্তু ফাউন্টেন পেন কেনার উদ্দেশ্যে গেছেন। এবং সেখানে তিনি দোকানদারকে যখন বললেন দাদা ফাউন্টেন পেন দেখান, তখন কিন্তু দোকানদার তাকে বিভিন্ন রকমের ফাউন্টেন পেন দেখিয়েছিল। কি কি দেখিয়েছিল? পার্কার, সেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, এই সমস্তগুলো লিখলাম না, এটা বুঝে নেবে, বইয়ে আছে। এই সমস্ত ফাউন্টেন পেন দেখাতে থাকে এবং এক একটা দাম কত সেটাও কিন্তু সাথে সাথে তিনি বলে দিচ্ছেন। এবার দোকানদার কিন্তু আমার মুখের রিয়াকশন দেখে বুঝতে পারছে যে আমার পকেটের ব্যাংক ব্যালেন্স এতটা ভালো না। সেজন্য তখন তিনি কি করলেন, তুমি বলে দিল যে এক কাজ করো, তুমি সস্তার মধ্যে একটা জাপানি পাইলট হবে, তো তুমি এই জাপানি পাইলটটা নিতে পারো, খুব ভালো পেন। এবং তিনি এই পেনটার যে মুখ, এই মুখটাকে খুলে তিনি এইভাবে ছুঁড়ে দিলেন। ঠিক যেভাবে ধরুন আমি এখানে সেটে আছি, এখানে এসে গেঁথে গেল, ঠিক যেভাবে সার্কাসে যেমন ভঙ্গি দেখানো হয় ঠিক সেই রকম। তারপরে তিনি কি করলেন, এই কলমটাকে খুলে দেখালেন এবং দুই এক ছত্র লিখে দেখালেন, দেখুন কলম ঠিক আছে। তার মানে কতটা টেকসই সেটাই কিন্তু তিনি কিন্তু এখানে বোঝাতে চাইছেন। যেমন আমরা দোকানে যদি কোনো পোশাক কিনতে যাই, দোকানদারকে আমরা যখন গিয়ে বলি জামা দেখান তো দাদা,
দোকানদার কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোম্পানির কিন্তু জামা দেখায়। যখন দেখে যে আমার মুখের অবস্থা দেখে যখন বুঝতে পারে যে খুব খারাপ অবস্থা, তখন তিনি কি বলেন, এক কাজ করুন, সস্তার মধ্যে এই কুর্তিটাই নিয়ে যান, 150 টাকার মধ্যে হয়ে যাবে। তো ঠিক সেরকমই সস্তার মধ্যে এই জাপানি পাইলট পেনটাকে তিনি কিন্তু নিয়েছিলেন, আর এটাকে অনেকদিন বাঁচিয়ে রেখেছিলেন, অনেকদিন বাঁচিয়ে রেখেছিলেন। তিনি দেখেছিলেন শৈলজানন্দর কাছে 2 ডজন ফাউন্টেন 2 ডজন ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল। আর শৈলজানন্দ বলেছিল এই নেশা পেয়েছে আমি শৈলজানন্দ বলেছিল এই নেশা পেয়েছে আমি শরৎদার কাছ থেকে। তারও লিখেছিল ফাউন্টেন পেনের নেশা। তাহলে আমরা মোটামুটি এগুলো তো পেলাম। আর আমাদের এই লেখক হাই স্কুলে ভর্তি হওয়ার পরে প্রথম বাঁশের কঞ্চির কলমের হাত থেকে রেহাই পায়, এটাও কিন্তু একটু মাথায় রাখবে। আর সে সময় 2 ধরনের বই পাওয়া যেত, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে নীল। তাদের আবার অনেক বাহারি নাম, নামগুলো কি কাজল কালি, সুলেখা কালি। এক সময় লেখা শুকানো হতো বালি দিয়ে, পরে সেটা ব্লটিং পেপারে লেখাটা শুকানো হতো। এইভাবেই কিন্তু আমরা দেখতে পেতাম যে সে সময় যেন লেখালেখি যেন একটা রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। আর সেই কথাই কিন্তু এখানে কিন্তু প্রাবন্ধিক ফুটিয়ে তুলেছেন। দেখো এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে মোগল দরবারে এক মানে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী, এদের খুব সুনাম ছিল। কেন? কারণ এদের লেখার জন্য, এদের হস্তশিল্পের জন্য এরা খুব অর্থাৎ হাতের লেখার জন্য অনেকটা তারা সুনাম অর্জন করেছিল। মোগল যুগে আমরা দেখেছিলাম যে মোগল রাজারা তাদেরকে ডেকে এনে পুঁথি নকল করাতেন, এবং সেই জন্য আমরা দেখেছিলাম যে তাদেরকে গুণী বলে সম্বোধন করতেন, গুণী বলে সম্বোধন করতেন। কিন্তু আজকে সেই সমস্ত দিন নেই। সেই জন্যই বঙ্কিমচন্দ্র আক্ষেপ প্রকাশ করে বলেছে লাঠি তোমার দিন ফুরাই আছে। তাহলে বঙ্কিমচন্দ্র বলেছে লাঠি তোমার দিন ফুরাই আছে। এটা বলেছিল বঙ্কিমচন্দ্র তার দেবী চৌধুরানী উপন্যাসে, কিন্তু এই উক্তিটি করেছিলেন। এটা কিন্তু একটু সাইডে বা বইয়ে সবাই লিখে নেবে, দেবী চৌধুরানী উপন্যাসে এই উক্তিটি করেছিলেন। এবং আমরা দেখতে পাই যে এই যে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী যারা ছিল তাদের একসময় কতটা সুনাম ছিল, মোগল দরবারে তাদের অনেক খ্যাতি ছিল। কিন্তু সময়ের সাথে সাথে না সবকিছু যেন হারিয়ে গেছে, তাদেরকে আর কেউ ডাকে না। সেজন্য এখানে একটা লাইন আছে, সমানি সম শীর্ষানি খনানি বিরলানি চ। আমি এটা লিখলাম না, তোমরা পেয়ে যাবে বইয়ে লাইনটা, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ। অর্থাৎ সব অক্ষর সমান এবং প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। তার মানে তাদের হাতের লেখাটা ছিল মুক্তোর মতো ঝকঝকে, দেখলে যেন মন প্রাণ জুড়িয়ে যায়। আমরা দেখেছিলাম যে 4 খণ্ড রামায়ণ কপি করে অষ্টাদশ শতকে তাদেরকে দেওয়া হতো নগদ 60 টাকা, কিছু মিঠাই আর কাপড়, এগুলো কিন্তু সেই সময় দেওয়া হতো। আবার 19 শতকে এক সাহেব লিখে গেছেন, 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত, 32,000 অক্ষর লেখানো যেত। তার মানে ভেবে নাও সেই সময় লেখার কতটা গুণ ছিল। কিন্তু বর্তমানে কি এগুলো আছে? নিশ্চয় নেই। আমাদের মধ্যে থেকে সেই দিনগুলো হারিয়ে যাচ্ছে। একটা সময় বলা হতো কলমকে তলোয়ারের চেয়েও শক্তিধর, কিন্তু এই কলমের এখানে দেখো একটা শব্দ আছে, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। এখানে অনুষঙ্গ হিসেবে 2টো শব্দ ব্যবহার করা হয়েছে। সেই শব্দগুলো ব্যারেল আর কার্টিজ, এই দুটো একটু মাথায় রাখবে। ব্যারেল আর কার্টিজ এই দুটো শব্দ মাথায় রাখবে, এগুলো অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা হয়েছে। টাইপরাইটারে লিখে গেছেন, টাইপরাইটারে লিখে গেছেন একজন, তার নাম হচ্ছে অন্নদা শঙ্কর রায়। অন্নদা শঙ্কর রায়। গত ক বছর ধরে আরেকজন লিখছেন, সেটা কে বলতো? সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায় একমাত্র নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিল
নিবের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিল সত্যজিৎ রায়। আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার সূত্রপাত ধূসর পাণ্ডুলিপির পাতায়। ধূসর পাণ্ডুলিপির পাতায়। অথচ এই কালি কলমে কত অমর সাহিত্য রচনা করে গেছেন শেক্সপিয়র, দান্তে, মিল্টন, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, তারা কতই না অমর সাহিত্য রচনা করে গেছেন। কিন্তু দেখো বর্তমান দিনে আস্তে আস্তে সবই যেন হারিয়ে যাচ্ছে, তার জায়গাতে যেন যন্ত্র সভ্যতা থাবা বসাচ্ছে। সেই জন্য কবি এখানে ব্যঙ্গ করে বলেছে কম্পিউটার আজ তাদেরকে জাদুঘরে পাঠাবে। আমরা জাদুঘরে কোনগুলো পাই? অতীতের যে জিনিসগুলো এখন ব্যবহার হয় না, তাই না, সেই জিনিসগুলোকে মানে জাদুঘরে দেখতে পাবো, আবার অনেকে শখসাদ করে টেবিলে সাজিয়ে রাখতে পারে। সেগুলো সব কিন্তু ফাঁকি। আর আমরা সব শেষে দেখতে পাই যে এই যে কলম, এই কলমটা মানে আমাদের লেখকটা ছিল কালি কলমের ভক্ত, কিন্তু যন্ত্র সভ্যতার কারণে তিনিও কিন্তু এই বল পেনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন। কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখক হচ্ছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। এবং আমরা দেখতে পাই যে এই লেখক উনি শেষমেশ কলমের আঘাতেই মারা গেছিলেন। সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু। তাহলে কেন মারা গেছিল বলে দিই। তিনি টেবিলে বসেছিলেন, অসাবধানবশত পেনটা ধরে নাও তিনি টেবিলে বসে আছেন, পেনটা এরকম ভাবে রাখা আছে, এবং তিনি অসাবধানবশত যখন এইভাবে পড়লেন তখন কিন্তু এটা বুক ফুটে মানে ঢুকে গেছিল, বুক ফুটে, ঠিক আছে, তখন কিন্তু এটা বুক ফুটে ঢুকে গেছিল। আর এভাবেই কিন্তু আমরা দেখতে পাই যে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় কলমের আঘাতে মারা গেছিল। তাহলে দেখা যাক কলম কারো জীবন গড়ে দিচ্ছে, আবার কারো কিন্তু জীবনটা কেড়ে নিচ্ছে। তো কেমন লাগলো আজকের আলোচনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।